বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়বর্ষা আছেন শিক্ষক গবেষক মোহাম্মদ আরাফাত, ডানে রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা জহিরুদ্দিন স্বপন। দর্শক, আমার অতিথিদের বক্তব্য আপনাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা সেটি আপনারা জানাতে পারেন আর জানাবার জন্য ভোট করতে পারেন। আজকের এই আলোচনায় মোহাম্মদ আরাফাতের বক্তব্য যদি আপনার অপর অতিথির চাইতে বেশি গ্রহণযোগ্য মনে হয় তাহলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টিএম লিখে স্পেস দিয়ে টাইপ করবেন। অন্যদিকে আরাফাতের তুলনায় যদি জহিরুদ্দিন স্বপনের বক্তব্য অধিকতর গ্রহণযোগ্য হয়ে থাকে তাহলে আপনার সেলফোনের SMS অপশনে গিয়ে টিএম লিখে স্পেস দিয়ে টাইপ করবেন। দুজনের কারো বক্তব্যই আপনাদের কাছে গ্রহণযোগ্য না হতে পারে, সেক্ষেত্রে টিএম লিখে স্পেস দিয়ে সি টাইপ করবেন এবং পাঠিয়ে দেবেন 16258 নম্বরে যে কোনো সেলফোন থেকে। ভোট করতে পারবেন এখন থেকে 16258 নম্বরে সারা রাত জুড়ে, সকাল জুড়ে, এবং এই অনুষ্ঠানটি বাংলাদেশ সময় সকালে যখন পুনঃপ্রচারিত হবে শেষ হবার ঠিক 5 মিনিট আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ সকাল 10:55 পর্যন্ত ভোট করতে পারবেন এবং ভোটের ফলাফল আপনারা দেখতে পারবেন সরাসরি একটু পর থেকে। এই অনুষ্ঠানে সকালেও দেখতে পারবেন লাইভ, ফলাফলটা একটি গ্রাফিক্সের মাধ্যমে দেখানো হবে অনুষ্ঠান চলাকালীন পুরো সময়টা জুড়ে। একটি কথা বলে রাখা ভালো যে অনেক সময় লক্ষ্য করা যায় যে একজন অতিথি হয়তো আলোচনা শুরুই করেননি, তার পক্ষে ভোট পড়ছে। টেকনিক্যালি এটি আমাদের দিক থেকে কিছু করবার নেই, আমরা দর্শকদেরকেই আমরা মনে করি আমাদের দর্শকরা যথেষ্ট পরিমাণে সুবিবেচনা প্রসূত মানুষ এবং যথেষ্ট বুদ্ধি রাখেন, যথেষ্ট জ্ঞান রাখেন এবং কোনটা শোভন অশোভন সেটিও তারা বোঝেন। কাজেই আলোচনাটা শুনে ভোট করলে সেটি অনেক বেশি সুবিবেচনা প্রসূত হবে, গ্রহণযোগ্য হবে। কিন্তু টেকনিক্যালি আমাদের দিক থেকে কিছুই করবার নেই। আবার এমনও হতে পারে যে মোহাম্মদ আরাফাতের বক্তব্য, তিনি কি বক্তব্য রাখবেন সেটি হয়তো অনেকে জানেন, বা অপর অতিথির বক্তব্য তার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, সেটি মনে করেই হয়তো অনেকে ভোট করে ফেলেন। তারপরও আমাদের অনুরোধ থাকবে যে আলোচনা শুনে যদি ভোট করেন তাহলে দেখতে সেটি শোভন হবে। মোহাম্মদ আরাফাত, আপনাকে দিয়ে শুরু করি। সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রী তা নয় এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য হয়েছেন তিনি অনেক আগেই, কিন্তু সক্রিয় রাজনীতিতে অভিষেকটা মনে হলো অতি সম্প্রতি এবং সাম্প্রতিক একটি বক্তব্য নিয়ে তার যথেষ্ট পরিমাণে বিতর্ক শুরু হয়েছে, সেটি যৌক্তিক কি অযৌক্তিক আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। গত বৃহস্পতিবার রাতে একটি প্রাইভেট টেলিভিশন চ্যানেলে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি তার নিজের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন, নির্বাচন নিয়ে কথা বলেছেন, দুর্নীতি এবং তথ্য প্রযুক্তির সঙ্গে সম্পর্ক করে দুর্নীতি কী পরিমাণ কমেছে বাংলাদেশে সেটি নিয়ে কথা বলছেন এবং তারেক রহমান বিএনপির আরেক তরুণ এবং বলা যেতে পারে যাকে কেন্দ্র করে বিএনপি বারবার সংগঠিত হবার চেষ্টা বা তাদের ভবিষ্যৎ স্বপ্ন দেখবার চেষ্টা করে, তারেক রহমানের সঙ্গে তার নিজের অবস্থানের একটা তুলনামূলক আলোচনাও তিনি করবার চেষ্টা করেছেন, সুশীল সমাজ নিয়েও কথা বলেছেন। সব মিলিয়ে সাম্প্রতিক যে বিষয় নিয়ে তার বক্তব্য নিয়ে বিতর্ক হয়েছে সে বিষয়ে কথা বলছেন। পুরো ইন্টারভিউটি সম্পর্কে আপনার অ্যানালাইসিস কি একটু আমি শুনি। আচ্ছা, ধন্যবাদ জিলু ভাই। আপনি ঠিকই বলেছেন যে খুবই রিসেন্টলি দেখা গেছে যে সজীব ওয়াজেদ জয় রাজনীতিতে অনেক ফোরফ্রন্টে চলে এসেছেন। আমরা মানে এখন পর্যন্ত যেটা দেখেছি যে উনি অনেকটা ফোরফ্রন্টে এত অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে আমরা দেখিনি, যদিও ডিজিটাল বাংলাদেশের যে ভিশন এবং ডিজিটাল বাংলাদেশের যে স্ট্র্যাটেজি তার ইমপ্লিমেন্টেশন এগুলো নিয়ে উনি কাজ করেছেন, কিন্তু রাজনীতিতে এভাবে সক্রিয় হতে আমরা দেখিনি। অবশ্য রাজনীতির পেছন দিকে যে তথ্য এবং গবেষণা সেল যেটা আছে সেখানে যে রিসার্চ অ্যান্ড সার্ভেগুলি করা হয়, এ ধরনের আধুনিক যে টুলসগুলি এখন রাজনীতিতে ইনকর্পোরেট করা হচ্ছে সে জায়গাতে তার একটা কন্ট্রিবিউশন ছিল, এটা আমরা সবাই কম বেশি দেখেছি এবং জানি। তবে এখন এত ফোরফ্রন্টে চলে আসার একটা কারণ হিসেবে যিনি ওনার ইন্টারভিউতে বলেছেন যে উনি সরাসরি রাজনীতিতে এখনও ওভাবে আসছেন না, কিন্তু তার দলকে সহযোগিতা করতে তিনি মনে করেন যে বাংলাদেশের ভবিষ্যতের জন্য এবং তার দলের ক্ষমতায় আসা উচিত, আবার সরকারে আসা উচিত এবং সেই সহযোগিতা করার জন্য প্রচারণা এবং তাদের বিপক্ষে যে অপপ্রচারগুলি আছে সেগুলোকে মোকাবেলা করার জন্য উনি এসেছেন এবং কাজ করতে যাচ্ছেন, মূলত এটি বলেছেন। আর আরেকটি বিষয় যেটি আপনি বললেন যে তুলনামূলক যে কথাগুলি উঠে এসেছে সেগুলো কিন্তু বিভিন্ন প্রশ্নের প্রেক্ষিতে প্রাসঙ্গিকভাবে উঠে এসেছে। আমি যতটুকু দেখেছি তাকে একটি প্রশ্ন করা হয়েছিল যে নতুন নেতৃত্বকে নিয়ে যে আশঙ্কাটি বাংলাদেশের মানুষের, প্রশ্নকর্তা যে প্রশ্নটি করেছিলেন যে তারা আবার একটা প্যারালাল ক্ষমতার একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয় কিনা, এরকম কোনো আশঙ্কা আছে কিনা, সেটি উত্তর দিতে যে সে বলেছে যে গত 4.5 বছরে আপনারা তো দেখেছেন আমি তো আশেপাশে কোথাও ছিলাম না বা এরকম, এবং তার নিজের কথা বলেছেন। উনি যেটি বলেছেন যে বেগম জিয়াও দুবার টার্ম প্রধানমন্ত্রী ছিলেন, শেখ হাসিনা 2 টার্ম ছিলেন, সেক্ষেত্রে আপনারা দেখেছেন যে কে কি করেছে, আমি কি করেছি বা তারেক রহমান কি করেছে তুলনামূলক। আরেকটি ইন্টারেস্টিং জিনিস যেটি উনি বলেছেন সেটি হচ্ছে যে এই তুলনাটা হোক, আমি এটা চাই যেটা বলছেন।
যে আওয়ামী লীগের অ্যাচিভমেন্ট কি ফেলিয়ার কি, বিএনপি গভর্নমেন্ট অ্যাচিভমেন্ট অ্যান্ড ফেলিয়ার কি, এই তুলনাটা হোক। বাংলাদেশে যেটি হয় যে বাংলাদেশের মানুষ কিন্তু ভুলে যায়, মানে এটা দোষ দিয়েও লাভ নাই, কারণ সময়টা তো লম্বা সময় পার করি। ধরেন ভুলে যাওয়ার দুটি দিক আছে, কিন্তু ভুলে যাওয়ার একটা নেগেটিভ দিক যেমন আছে, একটা ইতিবাচক দিকও কিন্তু আছে। আচ্ছা, এই মজার ব্যাপারটি হচ্ছে বাংলাদেশের মানুষ ভুলে যায়, এবং এই বিষয়টি প্রশ্নকর্তা কিন্তু উঠিয়েছিলেন সেই ইন্টারভিউতে, এবং সেখানে খুব প্রম্পটলি যে উত্তরটি দিয়েছিলেন সজীব ওয়াজেদ জয়, হ্যাঁ বাংলাদেশের মানুষ ভুলে যায় এবং সেটিকে পুঁজি করে নতুন ধারার রাজনীতির কথা বলে পিছন দিকে যা যা হয়েছে সব ভুলিয়ে ভালিয়ে নতুন করে আবার ক্ষমতায় আসার একটা প্রচেষ্টা হয়তো হচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষকে আমরা ভুলতে দিব না, সঠিক বিচার বিবেচনা প্রয়োগ করার জন্য সব তথ্যপত্র এবং সব ঘটনাগুলি আবার সঠিকভাবে তুলে ধরা। আরেকটি যেটি দেখেন আপনি খেয়াল করে, নতুন ভোটার যারা হয়েছে 18 বছর যাদের হয়েছে, তাদের বয়স কত ছিল আজ থেকে 7 বছর আগে? তাদের তো ভুলে যাওয়ার প্রশ্নই আসে না, তারা তো অবজার্ভই করেনি যে বিষয়টা। 11 বছর বয়স। এক্স্যাক্টলি। তো একটি জিনিস যেটি বলেছে যে তুলনামূলক বিচারটি করার ব্যাপারটি হচ্ছে, আসলে আমাদের অনেকেই ভাবছেন যে হয়তো এই ইন্টারভিউতে জয় আপনার ভিশন এবং পরবর্তী বাংলাদেশ ফিউচারিস্টিক কিছু কথাবার্তা বলবেন, কিন্তু আসলে এটি নিয়ে প্রশ্ন হয়েছে যেটি নিয়ে উনি বলেছেন, এটা নিয়ে আমরা প্রক্রিয়াধীন আছে, যেটি আমরা ইলেকশন আগে আমরা বলবো। কিন্তু মূলত মানে সেদিন যেটি ছিল ইন্টারভিউ, যেহেতু কাজে প্রশ্ন যেটি এসছে তার প্রেক্ষিতে উত্তরগুলি এসছে। নির্বাচন নিয়ে যেটি আগামী নির্বাচন কিভাবে হবে সেটি নিয়ে একটি বিতর্ক আছে, বিরোধ আছে প্রধান দলগুলোর মধ্যে। সেই প্রসঙ্গে তিনি যেটি বলবার চেষ্টা করেছেন যে অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবে করবেন। সুশীল সমাজ সম্পর্কে তিনি একটি মন্তব্য করেছেন, এটি আপনি কিভাবে দেখেন যে এই যে সুশীল সমাজের যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি, তিনি মনে করেন যে সুশীলরা যেহেতু তত্ত্বাবধায়ক সরকারে যেতে পারেন বা তত্ত্বাবধায়ক উপদেষ্টা হন, সে কারণে তাদের এক ধরনের আগ্রহ আছে। সুশীল সমাজকে নিয়ে ঢালাওভাবে কোনো মন্তব্য উনি করেন, উনি বলেছেন সুশীল সমাজের একাংশ, এবং সেটি একটি প্রশ্নের উত্তরের প্রসঙ্গে এসছে। উনি মূলত যেটি বলেছেন যে সামনে ইলেকশনটি কিভাবে হবে, এটি যখন বলেছে কোন সরকারের অধীনে হবে, তখন তার উত্তর দিতে যে বলেছেন ইলেকশন হবে নির্বাচন কমিশনের অধীনে। এবং তবে কথা হচ্ছে এই ইলেকশন কমিশনের অধীনে যে ইলেকশন হবে তখন যে সরকারটি থাকবে এই সরকারটি কিরকম হবে, এটি নিয়ে প্রশ্ন। সেক্ষেত্রে এখন সংবিধানে যেটি আছে সেই অনুযায়ী যেটি হতে পারে যে নির্বাচিত প্রতিনিধি যারা আছেন, আজকের যে সরকার আছে তাদেরই থাকার কথা। বাট উনি এটিও বলেছেন যে তাদের দিক থেকে প্রস্তাব করা হয়েছে যে আওয়ামী লীগ বিএনপি মিলে ঝুলে একটি সরকার করা যায় কিনা। তো যখন বলা হচ্ছে সুশীল সমাজের পক্ষ থেকে এক ধরনের সমালোচনা আছে, তত্ত্বাবধায়ক সরকার আনা উচিত বা সরকারের এই যে তত্ত্বাবধায়ক সরকার বিরোধী অবস্থানের বিপক্ষে, সেই প্রসঙ্গে টেনে উনি বলেছেন সুশীল সমাজের একাংশ তারা তো সেটা চায়, তারা এই 3 মাসের জন্য ক্ষমতায় এসে তারা যদি 10 বছর থেকে যায় তখন কি হবে, এরকম কিছু আভাস পাওয়া যাচ্ছে। এবং যেটি উনি বলেছেন সরকারিভাবে যে ধরনের আপনার ইন্টেলিজেন্স আছে, বিভিন্ন ধরনের তাদের টুলস অ্যান্ড মেকানিজম আছে এই জিনিসগুলি বোঝার বা জানার, সেইগুলো ইঙ্গিত দিয়ে উনি বলেছেন এই ধরনের এক ধরনের কি গভর্নমেন্ট আপনার ঐক্যমতের সরকার বা সামথিং গভর্নমেন্ট অফ কনসেনসাস, এরকম একটা কিছু করা এবং পুরো দেশকে বিরাজনীতিকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা আপনার ইলিগাল অ্যান্ড আনইলেক্টেড একটা গভর্নমেন্টকে 10 বছর রেখে দেয়। তো এরকম একটি ষড়যন্ত্র আছে যেটি আভাস পেয়েছেন, যার ইঙ্গিত উনি করেছেন ওনার ইন্টারভিউ, এবং যেখানে উনি খুবই পরিষ্কারভাবে বলেছেন অবশ্যই সমস্ত সুশীল সমাজ নয়, সুশীল সমাজের একটা অংশ। বহুল আলোচিত দুর্নীতির প্রসঙ্গে তিনি কথা বলেছেন এবং তিনি বলছেন যে তথ্য প্রযুক্তির ব্যবহারের কারণে তিনি মনে করেন যে এই মেয়াদে, এই সরকারের এই মেয়াদে অতীতের তুলনায় দুর্নীতি অনেক কমে এসেছে। বাস্তবে কি তাই মনে হয় আপনার কাছে? উনি যেটি ইন্টারেস্টিংলি, আমি ওনার কথাই যদি আপনাকে কনভে করি, যেটি বলেছেন প্রথমত একটি উদাহরণ দিয়েছেন চমৎকার, সেটি হচ্ছে যে তথ্য প্রযুক্তির যে ইনকর্পোরেশন, ডিজিটাল বাংলাদেশের যে ওভারঅল প্ল্যানের অংশ হিসেবে, সেখানে উনি উদাহরণ যেটি দিয়েছেন যে এই যে খুবই সম্প্রতি মালয়েশিয়াতে লোক পাঠানো হলো, এখন মালয়েশিয়াতে যে লোক পাঠানো খুবই অল্প খরচে 40,000 টাকার যে খরচ এটা পাঠানো হলো, একটা জিনিস খেয়াল করে দেখেন জিলু ভাই, এটা কিন্তু আমারও ওপিনিয়ন অবজারভেশন, আমরা যখনই একটা ভালো উদ্দেশ্য নিয়ে ভালো গোল সেট করি, কিন্তু কাজ করতে যে ইমপ্লিমেন্ট করতে যে কিন্তু আমরা হোঁচট খাই এবং ঠিক যেভাবে ভেবেছে ওভাবে করতে পারি না, কারণ আমাদের সো কল সেই ট্রেডিশনাল বিউরোক্রেসির মধ্যেই যত খুঁত আছে, সমস্যা আছে, তার মধ্যে দিয়ে পথটা চলতে হয়, চলতে যে আমরা বারে হোঁচট খাই, যেভাবে চেয়েছে ওভাবে পারি না, গভর্নমেন্টগুলো এগুলো ফেস করে। কিন্তু এখানে যে মজার ঘটনা হয়েছে, ট্রেডিশনাল সেই বিউরোক্রেসিকে কমপ্লিটলি বাইপাস করে একেবারে আপনার নতুন সৃষ্ট ডিজিটাল বাংলাদেশের যে আপনার প্ল্যাটফর্ম ক্রিয়েটেড হয়েছে, ইউনিয়ন সার্ভিস সেন্টার, জেলা সেবা কেন্দ্র, তার মধ্য দিয়ে অতি অল্প সময়, অতি স্বচ্ছতার সাথে, অতি এফিশিয়েন্টলি এবং কোনো করাপশন ছাড়া এই পুরো কাজটি সম্পাদন হয়েছে। এটা একটা পাইলট হিসেবে যদি আমরা দেখি, সেটা কিন্তু আমাদের একটা আশার জায়গা তৈরি করে যে ইট ইজ পসিবল ইন বাংলাদেশ, ইয়েস উই ক্যান। আমি যদি ওবামার ওই কথাটি বলি
যে আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, গোল সেট করতে ভালোবাসি, কিন্তু ইমপ্লিমেন্ট করতে যে কিন্তু আমরা হোঁচটটা খাই। কারণ আমরা যে পদ্ধতির মধ্যে আছি, যে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আছে, এটা তো অনেক দিনের ট্রেডিশন, এর মধ্যে একটা ডিফারেন্ট কালচার আছে। এই জিনিসগুলো রাতারাতি আপনি চেঞ্জ করতেও পারবেন না, কিন্তু সেটা যে পসিবল একটা অন্য একটা পদ্ধতিকে রিপ্লেস করে, সেই বিষয়টি কিন্তু উনি এনেছেন, যে আরও ট্রান্সপারেন্ট হয়েছে এবং ওখানে কোনো চাঁদাবাজি হয়নি, কোনো দুর্নীতির সুযোগ ছিল না, এরকম বিষয়গুলি এনেছেন। উনি নিজেকে এক্সাম্পল দিয়ে উনি বলেছেন যে আগে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে বিভিন্ন ধরনের চাঁদাবাজি হতো এবং একটি বিশেষ ভবনে সেগুলো যেত। আমি তো এরকম কিছু করিনি, কেউ কি বলতে পারবে কোনো ব্যবসা এটা হয়েছে? এটাকে উনি চ্যালেঞ্জ করেছেন। আরেকটি জিনিস বলেছেন বিদ্যুৎ সেক্টর, উনি বলছেন করাপশনের জন্য কোনো বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট মানে সেই আমলে, যেটা হাওয়া ভবনের আমল উনি বলছেন হয়নি, যে কারণে বিদ্যুতের মানে কোনো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়নি। কেন হয়নি? করাপশন হয়েছে। এই আমলে উনি বলছেন যে সেই বিদ্যুৎ উৎপাদন হয়েছে কেন, এটাকে করার জন্য সব ধরনের কমিটমেন্ট ছিল, এই জন্য হয়েছে। এবং উনি এটাও বলছেন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, ঢাকা শহরের কথা বলেছেন যে আমরা প্রথম প্রায়োরিটি ছিল বিদ্যুৎ, এটা আমরা সলভ করেছি, এখন যানজটের সমস্যার সমাধান করব আমরা, যেটি উনি বলেছেন। এবং বলছেন যে আপনি দেখেন ঢাকা শহরে গত 4-4.5 বছর যত ফ্লাইওভার হয়েছে, যত প্রজেক্ট হয়েছে, এর আগে কিন্তু কখনো এরকম হয়নি। আমরা একটা গলিও হতে দেখিনি অনেক সময়, 5 বছর পার হয়ে গেছে, একটা গলিও হয়নি। তো এই জায়গাগুলি উনি উল্লেখ করে বলেছেন যে করাপশন আসলে আগে অনেক হয়েছে। এবং আরেকটি ইন্টারেস্টিং জিনিস উনি উল্লেখ করেছেন, মানে পঞ্চমবারের মতন বাংলাদেশ দুর্নীতিতে শীর্ষস্থান অধিকার করেছে বিএনপি পঞ্চম বছরে এসে। এবং উনি বলছেন সেই জায়গায় এসে আজকে আমরা 47তম অবস্থান, আমাদের আগে আরো 46টি দেশ আছে। সেই কম্পারেটিভ অ্যানালিসিসগুলি উনি। আমি আসবো আপনার কাছে। জহিরুদ্দিন স্বপন, সজীব ওয়াজেদ জয়ের রাজনীতিতে অভিষেক, যদিও তিনি বলছেন যে এখন দলকে সহায়তা করবার জন্য নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলছেন যে সেটা ভবিষ্যৎ বলবে কি করা, তিনি কি করবেন কি করবেন না। আপনি শুনলেন না অনেকগুলো প্রসঙ্গের বাইরেও যদি কিছু থাকে আপনার। না, প্রথমত আমি এই প্রসঙ্গে জনাব সজীব ওয়াজেদ জয়কে দ্বিতীয়বারের মতো অভিনন্দন জানাই রাজনীতির অঙ্গনে তার আগমন এবং তার তৎপরতাকে। দ্বিতীয়বার বললাম এই কারণে যে প্রথমবার সম্ভবত 2004-এ আমি সুধা সদনে গিয়ে জনাব তারেক রহমানের পক্ষ থেকে ওনাকে লিখিতভাবে একটা শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়ে আসতে চেষ্টা করেছিলাম। যদিও ওনার সঙ্গে আমি সাক্ষাৎ করার সুযোগ পাই নাই এবং ওখানকার অভিজ্ঞতাটাও খুব সুখকর না। তখনকার পত্রপত্রিকায় এটা নিয়ে অনেক লেখালেখিও হয়েছিল এবং সেদিনও বলেছিলাম আমি বিএনপির পক্ষ থেকে এবং জনাব তারেক রহমানের পক্ষ থেকে যে জনাব সজীব ওয়াজেদ জয়ের রাজনীতিতে আগমনকে আমরা স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। বিশেষ করে বাংলাদেশের মতো এরকম একটি দেশে মাননীয় প্রধানমন্ত্রীর পরিবার বা আজকের বিরোধী দলীয় নেত্রী আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার পরিবার, এই পরিবারগুলির দীর্ঘদিনের যে রাজনীতির ঐতিহ্য এবং সেই ঐতিহ্যের ধারাবাহিকতাতে এই পরিবারের সদস্যরা রাজনীতিতে উৎসাহিত হবেন, এটা খুবই স্বাভাবিক, এর মধ্যে কোনো অন্যায় দেখি না। এবং যদি সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা সেখানে এই প্রসঙ্গে তিনি সজীব ওয়াজেদ জয় যেটি বলেছেন যে একজন ডক্টরের ছেলে ডক্টর হলে কেউ প্রশ্ন তোলে না, অন্য পেশার লোক তার সন্তানরা ওই পেশায় গেলে প্রশ্ন তোলে না, রাজনীতিবিদদের ক্ষেত্রে আমি ওনার সঙ্গে এই বিষয়ে একমত। ওনার সঙ্গে এই বিষয়ে আমি একমত পোষণ করি যে উত্তরাধিকারের কারণে কেউ যদি রাজনীতিতে উৎসাহিত হয়, বরঞ্চ আমি মনে করি তাকেও আমাদের সকলের উৎসাহিতই করা উচিত, এর মধ্যে খারাপ কিছু নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে উত্তরাধিকারের কারণে কোনো বাড়তি সুযোগ কেউ নিচ্ছেন কিনা, যোগ্যতা না থাকা সত্ত্বেও উত্তরাধিকারের কারণে কেউ সুযোগ নিচ্ছেন কিনা, যোগ্যতা না থাকা সত্ত্বেও জনগণের কাছে গ্রহণযোগ্যতা না থাকা সত্ত্বেও তিনি এটা করছেন কিনা। তো সেই প্রশ্নগুলি কর্মের মধ্য দিয়ে কেউ কেবলমাত্র পরীক্ষা হতে পারে এবং সেই পরীক্ষায় শেষ পর্যন্ত জনগণের কাছেই কিন্তু পরীক্ষাটা দিতে হয়। সেই বিবেচনায় আমি মনে করি জনাব সজীব ওয়াজেদ জয়ের রাজনীতিতে আগমন, তারেক রহমান সাহেব তো ইতিমধ্যেই রাজনীতিতে প্রতিষ্ঠিত, উনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, ফলে ওনাদেরকে ঘিরে একটা সম্ভাবনা তৈরি হবে। আমিও রাজনীতির একজন ছাত্র হিসাবে, রাজনীতির একজন কর্মী হিসাবে আমিও খুব আশাবাদী এবং এই নতুন প্রজন্মের প্রধান দুইটি রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করার যদি কোনো সম্ভাবনা এবং সুযোগ তৈরি হয়, সেই সম্ভাবনা শুধুমাত্র তরুণ নেতৃত্ব হিসাবে সজীব ওয়াজেদ জয় এবং তারেক রহমানের আগমনটাই এখানে যে দৃষ্টিগ্রাহ্য হবে তা না, তাদের মতো এরকম আধুনিক পরিবেশে বড় হওয়ার মতো নেতৃত্ব আমাদেরকে গোটা জাতিকে এবং গোটা জনগণকেও এক ধরনের আধুনিকতা দেখানোর সুযোগ তৈরি করবেন বলে আমরা বিশ্বাস করতে চাই। বাকিটা ভবিষ্যৎ বলবে। দ্বিতীয় পর্বে আমার মন্তব্যটি হচ্ছে যে আমি যতটুকু জনাব সজীব ওয়াজেদ জয়ের সাম্প্রতিককালের বক্তব্য, মন্তব্য এবং কথাবার্তা শুনেছি,
তাতে আমার কাছে মনে হয়েছে যে উনি শুরুতেই অপ্রয়োজনীয়ভাবে জনাব তারেক রহমানকে প্রতিপক্ষ ধরে নিয়েই কথা বলছেন। আমার মনে হয় যে রাজনীতিতে ওনার পদার্পণের ক্ষেত্রে শুরুতেই ধরনের প্রতিপক্ষ হাজির করে এবং সেই প্রতিপক্ষকে মোকাবেলা করার জন্য তার তৎপরতা মন্তব্য এর মধ্যে সীমাবদ্ধ রাখার চাইতে আমাদের দেশে মানুষ কিন্তু বরঞ্চ দেখতে চায় যে ভবিষ্যৎ প্রজন্মের নেতা হিসেবে তারা কত গঠনমূলক এবং রাজনৈতিক দলের প্রতিযোগিতার বাইরেও যে মৌলিক বিষয়গুলিতে ঐক্যমত দরকার, যে ঐক্যমতের আকাঙ্ক্ষা দীর্ঘদিন যাবত দেশের মানুষের ছিল, যা এখনো পর্যন্ত আমরা রাজনৈতিক নেতৃত্ব পরিপূর্ণভাবে পূরণ করতে পারি নাই, সেই অপূরিত বাসনাকে কতটা পূরণ করা যাবে সেটাই কিন্তু মানুষের বরঞ্চ বেশি মনোযোগ। সেখানে কিন্তু কথা বলার মধ্যে গঠনমূলক এবং ঐক্যমত্যের প্রসঙ্গগুলির চাইতে প্রতিপক্ষ হিসাবে তারেক রহমানকে চিহ্নিত করে তুলনামূলক আলোচনাটাকে সামনে নিয়ে আসার একটা প্রবণতা বেশি। এবং আমি ওনার একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে বলতে চাই যে ভবিষ্যতে উনি রাজনৈতিক আলাপ আলোচনা এবং মতামতের ক্ষেত্রে এভাবে পক্ষ বিপক্ষের বিষয়টিকে গুরুত্ব না দিয়ে জাতি হিসাবে আমাদের যে সমস্যা এবং সেই সমস্যার ক্ষেত্রে কোথায় কোথায় আমাদের ঐক্যমত দরকার এবং সেই ঐক্যমত গঠন করাটাও যে একটি গুরুত্বপূর্ণ কাজ, এবং আমরা ক্ষমতার প্রতিযোগিতায় লিপ্ত থেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা বজায় রেখেও যে গুরুত্বপূর্ণ ঐক্যমতগুলিকে আমরা তৈরি করতে পারি, যেমন আমাদের বিচার ব্যবস্থাকে আমরা কিভাবে আরও সক্রিয় করতে পারি, আরও ক্ষমতাবান করতে পারি। আমাদের নির্বাচন কমিশন এই মুহূর্তেই বলছেন যে যা ক্ষমতা আছে তাও আমার দরকার নাই, অথচ দেশে নির্বাচনই হচ্ছে সবচেয়ে মনোযোগের বিষয়বস্তু এখন ক্ষমতা পরিবর্তনের জন্য। সেখানে নির্বাচন কমিশন যেখানে আরও অনেক বেশি আস্থা এবং শক্তির অর্জন করবেন, সেরকম ক্ষেত্রে জনাব তারেক রহমান, জনাব সজীব ওয়াজেদ জয়ের মতো নেতৃত্বের কাছ থেকে মানুষ বরঞ্চ দেখতে চায় যে এই নেতৃত্ব সেই ধরনের একটি কার্যকরী নির্বাচনী কমিশন তৈরি করতে পারবে কি পারবে না, এবং সেই ক্ষেত্রে তাদের কোনো নতুন দৃষ্টিভঙ্গি, নতুন কোনো চিন্তা, নতুন কোনো ভিশন তাদের আছে কি নাই, তারা দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানকে কী করে কার্যকরী করবেন, তারা সামগ্রিকভাবে গণতন্ত্রের ফাঁকা বলিকে বরঞ্চ একটি কার্যকরী প্রক্রিয়ায় রূপান্তরিত করবেন কিভাবে, একটি নির্বাচন ভিত্তিক গণতন্ত্র চর্চার বিষয়টিকে কেবল একটি প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের জায়গাতে তারা কিভাবে নিয়ে আসবেন, এই বিষয়গুলি সম্পর্কে আমি কিন্তু মনে করি যে তারেক রহমান সাহেব এবং সজীব ওয়াজেদ জয় সাহেব যখন রাজনীতি নিয়ে কথা বলেন তখন কিন্তু মানুষ তাদের কাছ থেকে এই বিষয়গুলির উপরে কতটা মনোযোগী, কতটা গবেষণা করেছেন, কতটা চিন্তা করেন, এটাই কিন্তু মানুষ শুনতে চায়। সেই বিবেচনায় গত কয়েকদিন আগে লন্ডনে তারেক রহমান সাহেব একটা বক্তব্য রেখেছেন। আমি বরঞ্চ অভিনন্দন জানাই যে ওনার এই বক্তব্যটির মধ্যে অনেক দূরদর্শিতা রয়েছে এবং অপ্রয়োজনীয় কোনো প্রতিপক্ষের আক্রমণ, বিশেষ করে ব্যক্তিকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক কথাবার্তা বলা যা মানুষ পছন্দ করে না, উনি সেগুলিকে বর্জন করতে পেরেছেন। বরঞ্চ লন্ডনের ওই বক্তব্যতে পরিপ্রেক্ষিতে আমি জনাব তারেক রহমানের কে অভিনন্দন জানাই। আমার মূল বক্তব্যটি হচ্ছে যে জনাব তারেক রহমান এবং সজীব ওয়াজেদ জয়ের রাজনীতির আগমনটা আমাদের রাজনৈতিক প্রক্রিয়া, সমাজ এবং উন্নয়ন সব ক্ষেত্রেই একটা সম্ভাবনা হিসাবে কিন্তু মানুষ দেখতে চায়, এবং প্রতিটি মুহূর্তে এই নেতৃত্বকে মাথায় রাখতে হবে যে রাজনীতির যেই ভুল ত্রুটিগুলি ইতিহাসে অনেক বড় বড় দুর্ঘটনার জন্ম দিয়েছে, রাজনীতির প্রক্রিয়ার মধ্যে নেতৃত্বের যে ঘাটতিগুলি আমাদেরকে ৭৫-এর ১৫ই আগস্ট থেকে শুরু করে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু থেকে শুরু করে ১/১১ অরাজনৈতিক প্রক্রিয়ার পর্যন্ত যে তিক্ত অভিজ্ঞতাগুলি আমাদের হয়েছে, এই তিক্ত অভিজ্ঞতাগুলির মধ্য দিয়ে আমরা গণবিরোধী ব্যক্তিবর্গ এবং গোষ্ঠীবর্গকে যেমন চিহ্নিত করতে পেরেছি, ঠিক আবার একই সাথে এটাও কিন্তু আমরা বুঝতে পেরেছি যে রাজনৈতিক প্রক্রিয়ার স্বাভাবিক গতিকে রাজনীতিবিদরা ধরে রাখতে পারি নাই বলেই কিন্তু এই ঘটনা ও দুর্ঘটনাগুলির জন্ম নেওয়ার একটি পরিবেশ তৈরি হয়েছে। ফলে রাজনীতিতে আমরা যারাই আছি এবং যারাই ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার কথা চিন্তা করব, তাদেরকে কিন্তু রাজনীতিকে সেই পর্যায়ে নিয়ে আসতে হবে, রাজনীতির প্রক্রিয়ার মধ্যে সেই গুণগত মানকে নিশ্চিত করতে হবে, যেই রাজনৈতিক গুণগত মান নিশ্চিত করতে গেলে পরেই জনগণের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন আনা সম্ভব, ক্ষমতা পরিবর্তনের একটি সুস্থ প্রক্রিয়া গ্রহণযোগ্য করা সম্ভব, এবং নির্বাচন পরিবেশে বিরোধী দল এবং সরকারি দল উভয়ই সরকার পরিচালনার একটা যৌথ প্রক্রিয়া বের করা সম্ভব, এবং সামগ্রিকভাবে রাষ্ট্র পরিচালনা এবং গণতান্ত্রিক বিনির্মাণের প্রক্রিয়াটিকে আমরা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী করার মধ্য দিয়ে একটি শক্তিশালী রাষ্ট্রকে শেষ পর্যন্ত আমরা গড়ে তুলতে পারি। একথা কিন্তু আমরা যে কোনো রাজনীতির ছাত্ররাই জানি যে
91 সন থেকে এই পর্যন্ত যদি আমরা হিসাব করি, একথা ঠিক যে নির্বাচন ভিত্তিক রাজনীতির মধ্য দিয়ে আমরা জনপ্রতিনিধিরাই সরকার পরিচালনা করে আসছি। আবার একথাও কিন্তু ঠিক যে অনির্বাচিত অথবা অসাংবিধানিক সরকারের আমলেও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলি যে ধরনের ক্ষমতা ভোগ করত, নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমরা যখন রাষ্ট্র পরিচালনা করতে গেলাম এই গত 20-25 বছরে, বরঞ্চ আমাদের আমলেই দেখা গিয়েছে যে প্রতিষ্ঠানগুলি প্রতিনিয়ত দুর্বলতায় পরিণত হচ্ছে। তাহলে এটা কেমন করে হয়? অসাংবিধানিক শক্তিকে বাদ দিয়ে সাংবিধানিক শক্তি আমি ক্ষমতায় আসছি, অনির্বাচিত সরকারের বদলে আমি নির্বাচন প্রক্রিয়াকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে আমি স্থাপন করছি, কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে আমি সবচেয়ে বেশি গোষ্ঠী স্বার্থ, ব্যক্তি স্বার্থ এবং দলীয় স্বার্থের কারণে আমি পাবলিক সার্ভিস কমিশনকে কাজে লাগাচ্ছি, আমি দেশের ব্যুরোক্রেসিকে নষ্ট করে দিচ্ছি, আমি দেশের বিচার ব্যবস্থার নিয়োগ প্রক্রিয়াকে ধ্বংস করে দিচ্ছি, দলীয় ব্যক্তিবর্গকে বিচারক নিয়োগ করছি, আমি নির্বাচন কমিশনকে একটি ঠুটো জগন্নাথে পরিণত করছি। এইভাবে যদি আমি সেই প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দেই, তাহলে আমি শুধুমাত্র নির্বাচনটাই কেবলমাত্র পাবো, আমি কিন্তু বিনিময়ে গণতন্ত্র হারাবো। মোহাম্মদ আরাফাত। স্বপন ভাইয়ের উনি তো আসলে সুবক্তা, চমৎকার করে বললেন এবং ওনার প্রত্যেকটি কথার সাথে আমার ঐক্যমত আছে যে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে, ভাবতে হবে এবং ডেমোক্রেসিকে সাকসেসফুল করতে গেলে তাই ইনস্টিটিউশনগুলোকে আরও স্ট্রেনথেন করতে হবে, এখানে কোনো সন্দেহ নাই। তবে একটা জিনিস হচ্ছে কি যে বাস্তবতাটা আসলে আমাদের ওই এতটা ফ্লাওয়ারি না আনফর্চুনেটলি। মানে এই যে সুস্থভাবে যে ভবিষ্যৎ নিয়ে শুধু চিন্তা করবো, পুরো মন মনন শক্তি সব নিয়োগ করব বাংলাদেশ গড়ার জন্য, ব্যাপারটা তো এইরকম না। আসলে এখানে তো অনেক শত্রু আছে আমাদেরকে টেনে ধরে রাখছে, বাংলাদেশের উন্নয়নের বিপক্ষে যে শত্রুগুলি আছে রাজনীতির ভিতরেই আছে। আমি সেই জায়গা থেকে সেটি কি কেবলমাত্র বাংলাদেশের ক্ষেত্রে আছে না পৃথিবীর আরো অন্যান্য দেশের ক্ষেত্রে আছে বলেই তো ওই বাধাগুলি, ইম্পেডিমেন্টসগুলি তো বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু আপনি দেখেন এই বাধার মধ্যেও বাংলাদেশ পৃথিবীর অন্যতম মানে সাকসেসফুল একটা দেশ বিভিন্ন কারণে। তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে বাংলাদেশের যে অ্যাচিভমেন্টগুলি, অমর্ত্য সেনের সেই ইন্টারভিউর কথা যদি রেফার করি, সোশ্যাল ইন্ডেক্সগুলি দেখেন, বাংলাদেশ ইজ ডুইং ভেরি ওয়েল। আমরা হয়তো আরও ভালো করতে পারতাম, আই এগ্রি উইথ ইউ, কিন্তু বাংলাদেশের সমস্যাও তো আছে আরও অনেক। কিন্তু এই যে বাধার জায়গাগুলি, যেমন আমি স্বপন ভাইয়ের সাথে একটু সাপ্লিমেন্ট করতে চাই, সজীব ওয়াজের জয় ইন্টারভিউর রেফারেন্সে উনি বলেছেন যে উনি কেন জানি মনে হচ্ছে প্রতিপক্ষ করে ফেলছেন। এখন হয়ে যায় কি, যখন আপনি সরাসরিভাবে প্রতিপক্ষ হয়ে গেছেন তখন মানে রাজনৈতিক বাস্তবতায় মানে এটাকে ইগনোর করার সুযোগ থাকে না। এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং। কেমন আপনাকে আমি বলি, আমি এখনকার কথা, অতীতেরও কিছু রেফারেন্স টানবো। সজীব ওয়াজের জয় যখন তার প্রথম বক্তব্যে বললেন যে আমার কাছে তথ্য আছে, সংখ্যা আছে, আমি পোলিং করেছি, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবেই, আমরা এটার ব্যাপারে কনফিডেন্ট। সেটাকে নিয়ে আপনি দেখুন বিএনপি থেকে এক ধরনের প্রেস কনফারেন্স করা হলো, করে এই তথ্যকে বলা হলো নীল নকশা এবং বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হলো। সবচেয়ে আমি অবাক হলাম, পোলিং কি তিনি বলেছিলেন? তখন বলেছেন, আপনি পুরো ফুটেজটা চালিয়ে দেখেন, আমি এখানে মানে এই মুহূর্তে চ্যালেঞ্জ করে যেতে পারি, মানে অন এয়ার পোলিং বলেছেন। আচ্ছা, পুরো বক্তব্যটা যদি শোনেন আপনি দেখেন পোলিং বলেছেন। এখন আপনি যখন টেলিভিশনে আমরা যে খবরগুলো দেখেছি সেটা হচ্ছে ওই পোলিং অংশটুকু বাদ দিয়ে তথ্য আছে, সংখ্যা আছে, তারপরে পোলিং কথাটি আছে। আচ্ছা, এখন যেটা হচ্ছে আপনি যখন রিসার্চ করেন, সার্ভে করেন, এখান থেকে আপনার যে ফাইন্ডিংস, এটা তো তথ্যপাত্র, এই তথ্যপাত্র, এই ফাইন্ডিংসের কথাই তো আপনি রেফার করছেন, এন্টায়ার বাংলাদেশে করেছে। এখন প্রশ্ন হচ্ছে এটি তো উনি পাবলিকলি করেননি এবং পাবলিকলি ডিসক্লোজও করেননি, উনি প্রাইভেটলি করেছেন ইন্টারনাল দলের প্রয়োজনে এবং দলেরই একটা প্ল্যাটফর্মে ডিসক্লোজ করেছেন। কাজে হি ইজ নট অলসো অব্লিগেটেড টু সবার জন্য ডিসক্লোজ করতে। সেখানে মিডিয়া ছিল, সো মিডিয়া যখন কভার করে তখন সেটা পাবলিক হয়ে যায়। বাট মিডিয়াকে ডেকে, এটা দ্যাট ওয়াজ নট দ্য ইন্টেনশন যে যেমন ধরেন টিআইবি বা অন্যান্যরা যেটা করে, মিডিয়াকে ডেকে এটাই তাদের অবজেক্টিভ থাকে যে এই সার্ভেটা করেছে, রেজাল্টটা আমরা ডিসক্লোজ করছি। ওখানে অবজেক্টিভ ওয়াজ সামথিং এলস, যে তার পার্টি ফোরামে ডিসক্লোজ করেছে আর বাই প্রোডাক্ট হিসেবে মিডিয়াতে এসছে। হ্যাঁ, আমি সেই জায়গা থেকে বলছি আর কি। সবচেয়ে আমি অবাক হয়েছি ফখরুল ইসলাম আলমগীর সাহেব, ওনার বাচনভঙ্গি, কথার স্টাইল, ওনার পার্সোনালিটি আমি কিন্তু খুব পছন্দ করি পার্সোনালি, ফ্র্যাঙ্কলি স্পিকিং। কিন্তু কথার মধ্যে যে ধরনের আপনার ইন্টারেস্টিংলি আমি কি বলবো এগুলোকে, মানে এক ধরনের অসত্য উচ্চারণের যে বিষয়গুলি থাকে সেগুলো আমাকে খুব ব্যথিত করে এবং প্রতিদিন প্রায় এটি হয়তো ওনাকে করতে হয় রাজনীতি করতে চেয়ে। উনি বললেন যে সজীব ওয়াজের জয় যদি রাজনীতিতে আসেন তাকে আমরা স্বাগত জানাবো, আজকে স্বপন ভাই বলেছেন। কিন্তু এই কথাটুকুর পরে আরও কিছু কথা বলেছেন ফখরুল ইসলাম আলমগীর সাহেব। উনি বলছেন যে তাকে আমরা বাধা দেব না, কিন্তু তার কথাবার্তা যাতে মানে পরিশীলিত, পরিমার্জিত হয়। কিন্তু তার আগে উনি কি বলছেন, উনি এসেই
নীল নকশা করা শুরু করলেন, এই সে অনেক ধরনের ষড়যন্ত্র থিওরি তার উপরে চাপিয়ে দিলেন, ওনার যে কথা বলেনি সেগুলো ওনার মুখে গুঁজে দিয়ে। তাহলে ওখানেই তো আমি মানে মার্জিত কথা বলার একটা অভাব দেখলাম। যিনি দাবি করছেন আরেকজনের কাছে বা এক্সপেক্ট করছেন পরিশীলিত কথা, তিনি নিজেই তো পরিশীলিত কথা বলছেন না। এই যে ডাবল স্ট্যান্ডার্ডগুলো, এগুলো তো আমাদের রাজনৈতিক বাস্তবতায় আছে। দ্বিতীয়ত, ওইখানে উনি একটা অসত্য উচ্চারণ করলেন। উনি বললেন যে সজীব ওয়াজেদ জয় দ্বৈত নাগরিক, সেটি ওনার পরিত্যাগ করতে হবে, এরকম কিছু একটা, যে আমেরিকার নাগরিক বাংলাদেশ। এটা তো একটা ডাহা অসত্য কথা, আমি মিথ্যা কথা বললাম না, সংসদীয় ভাষায় ব্যবহার করলাম, এটা একটা ডাহা অসত্য কথা। এখন ওনাকে যদি আমরা বলি আপনি এটা প্রমাণ করেন, কাজে এই যে অসত্য কথাগুলি বলা, তার আগেও আমরা জয়ের মার্কিন নাগরিকত্ব নেই। দেখেন, এটা যদি আপনি আপনার জার্নালিস্টিক চ্যানেলে খোঁজ নেন, আপনি এই খবর পাবেন। আমি বিভিন্ন সূত্রে খবর নিয়েছি, নেই। কিন্তু এইটি যে আছে কি নাই ধরেন আমরা জানি না একটা জিনিস, তা কিন্তু আমি কনফিডেন্টলি কিভাবে বলে দিচ্ছি যে এটা আছে, তার মানে উনি নিশ্চয়ই জানেন এই তথ্য আছে। কিন্তু এই তথ্য আপনি তো কনফিডেন্টলি, আমি কনফিডেন্টলি বলছি আপনাকে, বিকজ এই আপনিও বিভিন্ন জার্নালিস্টিক চ্যানেলে খবর নেন, ইউল ফাইন্ড ইট। তারপর আপনি দেখেন, একটা দীর্ঘ সময় ধরে একটা প্রোপাগান্ডা চালানো হলো এই পদ্মা সেতুকে কেন্দ্র করে, যে সজীব ওয়াজেদ জয় ডিভোর্স হয়ে গেছে। কিভাবে এই প্রোপাগান্ডাটা চালানো হলো? এই যে মিথ্যাচারগুলি, স্বপন ভাই, ৭২ থেকে ৭৫-কে ঘিরে ব্যাংক ডাকাতি থেকে শুরু করে এরকম কত মিথ্যাচার এই টাইপের করা হয়েছে। ফরচুনেটলি আজকে এই মিথ্যাচারটা প্রমাণ করা গেছে। সব মিথ্যাচার তো আপনি প্রমাণ করে ফেলতে পারেন না, এটা তো মানুষকে বিভ্রান্তির মধ্যে রেখে দেন। মানুষের বিভ্রান্ত হয়ে ভুল মানুষগুলোকে ক্ষমতায় নিয়ে আসে, ভুল সিদ্ধান্ত নেয়। এই কারণে তুলনার কাজটি উনি করছেন। এখানে মনে হচ্ছে অ্যাপারেন্টলি প্রতিপক্ষ হয়ে যাচ্ছে। যেমন আপনি প্রতিপক্ষের যদি কথা বলেন, আমি তো বলবো ৭৫-এর ১৫ আগস্ট যেদিন ঘটেছে, যারা ঘটিয়েছে এবং তার পরবর্তীতে যারা বেনিফিশিয়ারি হয়েছে, তারা তো সেদিনই সজীব ওয়াজেদ জয় এবং তার ফ্যামিলিকে প্রতিপক্ষ করেছে। এখানে যদি আমি বলি ঠিক আছে ১৫ আগস্ট কারা ঘটেছে, কার সম্পৃক্ততা ছিল বা না ছিল, সেখানে যদি সন্দেহ থেকেও থাকে, খন্দকার মোস্তাক যে অর্ডিন্যান্স জারি করলো ইনডেমনিটি, সেটাকে সংসদে আপনার সংবিধানে রাটিফাইড কে করলেন? এই যে হত্যাকাণ্ড এবং সেটা বিচার করতে দেওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করলেন জিয়াউর রহমান সাহেব, সেখান থেকে তো আপনি প্রতিপক্ষ তৈরি করলেন আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের নেতৃত্বকে। তারপরে আপনি আসেন প্রতিপক্ষ কিভাবে হবে না, তারপর আবার ২১ আগস্ট ঘটল। আপনি সবকিছু যদি ভুলে যান, সজীব ওয়াজেদ জয় তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে, আপনি প্রধানমন্ত্রী ভুলে যান, শেখ হাসিনা একজন ব্যক্তিত্ব, তার সন্তান সজীব ওয়াজেদ জয়। উনি দেখছেন যে তার মাকে হত্যা করার জন্য বাংলাদেশের ইতিহাসে রাজনীতিতে প্রথমবারের মতন ককটেল ছেড়ে গ্রেনেড ইন্ট্রোডিউস করা হলো এবং গ্রেনেড ছুড়ে এতগুলি মানুষকে মেরে ফেলা হলো। তার পরবর্তীতে উনি দেখছেন যারা এই ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত ছিল, তাদের একজন মুফতি হান্নান এবং ইভেন বাবর সাহেবও তাদের স্টেটমেন্ট দিয়ে বলছেন এটার সাথে হাওয়া ভবনের সম্পৃক্ততা ছিল। ওনার জায়গায় দাঁড়িয়ে আপনি চিন্তা করেন, এটা মুফতি হান্নান বলেছে না, বাবর সাহেব বলছে, বাবর সাহেব একটা স্টেটমেন্ট দিয়েছে যেটা বিভিন্ন জায়গায়। আচ্ছা, তাহলে আমরা মুফতি হান্নানের তাতে স্ট্রিক্ট থাকি, যেহেতু এটা নিয়ে আমাদের একটা সন্দেহ আছে। মুফতি হান্নান এটা বলেছে, নট অনলি পত্রিকায়, আপনি ইন্টারনেটে গেলে বিভিন্ন ভিডিও ক্লিপস পাবেন, উনি সুন্দর করে বলে যাচ্ছেন এই কথা, তারপর স্টেটমেন্টও দিয়েছেন। এখন আমি বলছি আপনি সবকিছু ভুলে যান সম্ভব, লেটস বি ভেরি অবজেক্টিভ। ওনার জায়গায় দাঁড়িয়ে আমি কি ফিল করব? আমার মাকে গ্রেনেড দিয়ে মেরে ফেলতে যাচ্ছে। উনি তো ওনার ইন্টারভিউ এটা বলেছে, আমার রাজনীতিতে আসার কোনো ইচ্ছা ছিল না, উনি এটা বলেছেন। কিন্তু আমি রাজনীতির ক্ষমতার লোভ আমার নাই, টাকা পয়সার লোভ আমার নাই, বিদেশে থাকি, চাকরি করি, আমরা আমাদের সংসার চলে, বা আমার মেধার উপর জোর দিয়েছি, শিক্ষার উপর জোর দিয়েছি। কিন্তু যখন ২১ আগস্টের ঘটনাটা ঘটলো, তখন আমার জিদ চেপেছে, যেটি সজীব ওয়াজেদ জয় বলছেন, যে আমার মাকে রক্ষা করতে হবে, আওয়ামী লীগকে রক্ষা করতে হবে, বাংলাদেশকে রক্ষা করতে হবে, কারণ আমাদের প্রতিপক্ষ কোনো রাজনৈতিক দল নয়, তারা হত্যাকারী সংগঠন। এখানে আরেকটা জিনিস জুল ভাই আপনার প্রশ্নের আগে বলি, একটা জিনিস চমৎকারভাবে ছোট করে বলি, স্বপন ভাই উঠেছেন যে উত্তরাধিকার এবং যোগ্যতার যে বিষয়টি, এবং মজার ব্যাপার হচ্ছে আপনি যে কথাটি বললেন এক্স্যাক্টলি এই কথাটি ইন্টারভিউ উঠে এসেছে। সে জয় যেটি বলছে ওখানে, যে সবার দ্বারা রাজনীতি হয় না, ক্যাপেবিলিটি থাকতে হয়। উনি বলছে সবাই পারে না, এটা ক্যাপেবিলিটি না থাকলে হবে না। আমি শুধু আমার মা, আমি কার সন্তান, তাহলেই আমি রাজনীতি চলে আসবো, এটা হবে না, এটা আমি স্বীকার করি। এক্স্যাক্টলি বলেছে। দিয়ে আরেকটা জিনিস এটা অ্যাড করেছে, তবে অ্যাট দ্য সেম টাইম সে বলছে যে রাজনৈতিক পরিবারে জন্ম, সে তো তৃতীয় প্রজন্ম, বলছে যে আমরা ছোটবেলা থেকে বিভিন্ন ইম্পর্টেন্ট ডিসিশন মেকিং আমাদের চোখের সামনে হচ্ছে, কানে শুনেছি। গণতন্ত্রের আন্দোলনের সময়, ক্ষমতা আসে, দেশ চালানোর সময়, বিভিন্ন সময়। এই যে রাজনীতির মধ্যে যে ইন্টার্নশিপ একটা আমাদের হয়েছে, যেটার অভিজ্ঞতা তো অনেকের হয় না, এই ইন্টার্নশিপটা তো আমাদেরকে অনেকখানি এগিয়ে রাখে সুবিধা। তারপরও ফাইনালি উনি এই কথাটি বলেছেন, বাট সর্বশেষ হচ্ছে ক্যাপেবিলিটি, এটা সবাই পারে না, সবার হয় না, এটা না থাকলে হয় না, যে কথাটি আপনি বললেন। এখানে জামাতের প্রসঙ্গে প্রশ্ন করা হচ্ছে, এবং গত বৃহস্পতিবারই উচ্চ আদালতও জামাতকে নিষিদ্ধ করেছে, এবং তিনি যেটি জামাতকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছেন, তার কনসিকুয়েন্স হিসেবে আমরা আগামী
12-13 তারিখে জামাতের ডাকা হরতাল। তো এই প্রসঙ্গটি, এই যে জামাতকেও কিভাবে নিষিদ্ধ করবার পরেও যে আশঙ্কাগুলো মানুষের মধ্যে আছে সেটি কিভাবে দূর করা যাবে, বা সরকারের সেই জায়গায় পদক্ষেপটা কি? কেননা সরকারের ইচ্ছেটাও জামাত নিষিদ্ধের পক্ষেই ছিল বরাবর। না, যেটা এবং জয়ের বক্তব্য এই প্রসঙ্গে, না এই প্রসঙ্গে সে ইন্টারভিউতে আবার বলেছে ভেরি স্ট্রং, তার কথা স্ট্রেট যেটা বলেছে, এবং আওয়ামী লীগের স্ট্যান্ডটা হচ্ছে, খুব সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে যারা মুক্তিযুদ্ধের সময় গণহত্যা করেছে, নারী ধর্ষণ করেছে এবং যত অপকর্ম করেছে, তারা কিভাবে স্বাধীন দেশে রাজনীতি করতে পারে। আমরা অতীতে কি হয়েছে না হয়েছে ভুলে যাই। আজকে এসে তো আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে, একটা কনসেনসাস বিল্ড করতে হবে। তাদেরকে সঙ্গে নিয়ে আমরা রাজনীতি করতে পারি না, তাদেরকে আমাদের প্রত্যাখ্যান করতে হবে, সরাসরিভাবে প্রত্যাখ্যান করতে হবে। এই প্রত্যাখ্যান করাটা জরুরি। সেটা কিন্তু আজকের বাস্তবতায় তাদেরকে হুট করে একটা সরকারি অর্ডার দিয়ে নিষিদ্ধ করে ফেলা ডিফিকাল্ট, কারণ তারা তো বিভিন্ন ধরনের আপনার শিকড় গজিয়েছে বিভিন্ন জায়গায়, এবং এটা করতে গেলে এক ধরনের রিপারকাশন হচ্ছে আমরা দেখছি। সেই জায়গায় সরকারি দিক থেকে তারা যেটি চিন্তা করেছে, তারা একটা আইনানুগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। আজকে যখন আপনার নিবন্ধন বাতিল হলো, তাতে কিন্তু জামাত বাতিল হয়ে গেল না। জামাত কিন্তু নির্বাচন কমিশন নির্বাচন করার অধিকারটা হারালো। নির্বাচন তারা করতে পারবে না, কিন্তু এটি প্রথম পদক্ষেপ হিসেবে আপনি নিতে পারেন। একটি সন্ত্রাসী সংগঠন, একটি জঙ্গিবাদী সংগঠন হিসেবে যে আইনও আছে বাংলাদেশে, সে আইন প্রয়োগ করে কিন্তু পরবর্তীতে এটা করা যায়। তবে এটা করতে যে কিছু ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কনসেনসাস লাগবে। এইখানে আমি স্বপন ভাইদেরকে বলবো, মানে এন্টায়ার বিএনপিকে বলবো না, কিন্তু বিএনপির মধ্যে স্বপন ভাইদের মতন যাদের বোধবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, প্রগতিশীল চিন্তার মানুষ যারা আছেন, যারা আমি জানি মনে প্রাণে এবং চিন্তা চেতনায় ডিপ ইনসাইড এই সন্ত্রাস, দুর্নীতি এবং আপনার এই মৌলবাদী রাজনীতি এবং যুদ্ধাপরাধী রাজনীতির বিপক্ষে, তাদেরকে বলবো আপনারা বিএনপির মধ্যে আপনারা রিঅর্গানাইজড হন, বিএনপির মধ্যে প্রেশার ক্রিয়েট করেন, সবাই মিলে এক ধরনের কনসেনসাস তৈরি করি গোটা বাংলাদেশে। অন্যান্য প্রবলেম কিছুদিন পরে দেখবো। আলটিমেটলি এই মৌলবাদী এবং যুদ্ধাপরাধী রাজনীতির হাত থেকে বাংলাদেশকে আমরা বাঁচাতে পারি কিনা। জরুদ্দিন স্বপন, একটু সংক্ষেপ করতে পারেন, আমরা একেবারে শেষের দিকে। আমি জামাত প্রসঙ্গে আলোচনাতে আসার আগে আমি একটা বিষয় আমি আবার আরাফাতের সঙ্গে একটু মত বিনিময় করে করতে চাচ্ছি। মৌলিকভাবে আমাদের মধ্যে খুব একটা পার্থক্য নেই কথা। আমি প্রতিপক্ষ বলতে যে বিষয়টি বুঝাতে চেয়েছিলাম সেটি হচ্ছে, আপনার নিশ্চয়ই স্মরণ আছে ইতিহাসের পাঠক হিসাবে, যে নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে হত্যাকারী হিসাবে চিহ্নিত হলেন, এবং নাথুরাম গডসে যে মহাত্মা গান্ধীকে হত্যা করলেন, এবং সে তার আদালতের জবানবন্দিতে স্পষ্টভাবে নিজেকে কিন্তু স্বীকার করলেন, দাবি করলেন, এবং প্রমাণও হলো যে এর পিছনের নেপথ্যের আদর্শিক প্রণোদনা দিয়েছে বীর সাভারকার, আরএসএস এর নেতা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক। এবং আমরা এও জানি যে আরএসএস হচ্ছে কিন্তু এখনকার বিজেপির আপনার অন্তর্ভুক্ত। এবং কংগ্রেসকে কিন্তু ভারতীয় গণতান্ত্রিক কাঠামোকে বজায় রাখার জন্য সেই বিজেপিকে সাথে নিয়েই কিন্তু আপনার রাজনীতিটা করতে হচ্ছে। তার মানে কি, বিষয়টি হচ্ছে যে মহাত্মা গান্ধীর হত্যাকারীদের সঙ্গেই কিন্তু ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়াটি চলছে। তাহলে যখনই আমি একটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমি গ্রহণ করে নিব, তখনই রাজনীতির বা আদর্শিক যে কোনো মতবিরোধের বিষয়টিকে ফয়সলা করার, মীমাংসা করার এবং নিষ্পত্তি করার ক্ষেত্রে আমি কিন্তু জনগণের উপরে নির্ভর করছি, অন্য কোথাও কিন্তু আমার নির্ভর করা যাবে না। এবং এখানেই যদি আমি জনগণের উপরে নির্ভর করা বাদ দিয়ে আমি রাষ্ট্রকে ব্যবহার করতে চাই, আমি সংবিধানকে ব্যবহার করতে চাই, তখনই কিন্তু ইতিহাসের অন্ধকার গলি তৈরি হয়। এবং আমি মনে করি আমাদের দেশে রাজনীতিতে আমাদের অনেক রাজনীতিবিদদের মধ্যে এরকম অসুস্থ চিন্তা আছে যে গণতান্ত্রিক ব্যবস্থার মৌলিক চেতনার দিক থেকে জনগণের উপরে নির্ভর করার বদলে রাষ্ট্রকে ব্যবহার করার এক ধরনের গোপন ষড়যন্ত্র, সংবিধানকে প্রয়োজন মতো কাটছাট করে দেওয়ার এক ধরনের গোপন ষড়যন্ত্র, এবং এই কাজগুলি করার মধ্যে এক ধরনের বুদ্ধিমান রাজনীতিবিদ সাজার একটা প্রবণতা, যা আমাদের দেশের অতীতের রাজনীতিকেও ক্ষতিগ্রস্ত করেছে। এখনও যারা এই চিন্তা করছেন, আমি মনে করি সেই সমস্ত রাজনৈতিক নেতৃত্ব চিহ্নিত হওয়া উচিত। এমন ভুল চিন্তা আওয়ামী লীগের মধ্যে হয়তো কেউ কেউ করতে পারেন, বিএনপির মধ্যেও কেউ করতে পারেন, এর বাইরেও করতে পারেন, কিন্তু দেশপ্রেমিক রাজনীতিবিদদের এটা পরিষ্কারভাবে বোঝা উচিত যে আমি যে মুহূর্তে গণতান্ত্রিক প্রক্রিয়াকে গ্রহণ করব, সেই মুহূর্তে আমাকে নির্ভর করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মূল ক্ষমতাবান স্টেক হোল্ডার এবং মেজর প্লেয়ার হিসেবে জনগণ এবং জনগণকে। আমি এই প্রশ্নের অন্যান্য সব ক্ষেত্রে যদি এইভাবে মীমাংসা করি, তাহলে কিন্তু আমার অন্য কোনো বিতর্ক দরকার পড়ে না। সেই ক্ষেত্রে আমার যেমন প্রতিপক্ষের সঙ্গে আমার রাজনীতির প্রতিদ্বন্দ্বিতা থাকবে, জনগণ যাকে গ্রহণ করে তাকে গ্রহণ করবে, আবার সেই প্রতিপক্ষ সহই কিন্তু যে সমস্ত প্রশ্নে আমার জাতীয় ঐক্যমত তৈরি করা দরকার তা আমি তৈরি করব। আজকে কি কংগ্রেস এবং বিজেপি, এনডিএ এবং ইউপিএ তারা কি ভারতের নিরাপত্তা পরিষদে একসঙ্গে বসে বৈঠক করে না? অ্যাবসলিউটলি। আবার যখন বৈঠক করে তারা কি কথা বলে যে না সাভারকার
অথবা নথুরাম গডসে গান্ধীকে হত্যা করে নাই, দুটোই কিন্তু সত্য। নথুরাম গডসে গান্ধীকে হত্যা করেছে, এটাও যেমন সত্য, আবার বিজেপিকে সহ বৈঠক করেই ভারতের নিরাপত্তা বজায় রাখতে হবে এবং গণতান্ত্রিক কাঠামোতে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে হবে, এটাই হচ্ছে গণতন্ত্র। আর জামাত প্রসঙ্গেও আমি এই আলোচনার সূত্র ধরেই আমি আপনাকে একটু স্মরণ করে দিতে চাই এবং সম্মানিত দর্শকরাও নিশ্চয়ই বুঝবেন, আমি 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। সেটি হচ্ছে যে জামাত প্রশ্ন, যুদ্ধ অপরাধী ব্যক্তি প্রশ্ন অথবা যুদ্ধ অপরাধের সংগঠনের প্রশ্ন, এটা পরিপূর্ণভাবে কিন্তু একটা আইনগত বিষয় এবং আমি মনে করি যে এই আইনগত বিষয়কে যদি পরিচ্ছন্ন আইনি প্রক্রিয়ার মধ্যে রাখা যায়, চলমান এই ক্ষেত্রে ভিন্ন মত বা ঐক্যমতের যে ব্যত্যয় ঘটেছে তার শতকরা 95% মীমাংসা হয়ে যাবে। কিন্তু এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতাটা হচ্ছে যে এই প্রশ্নটিকে একটি পরিচ্ছন্ন আইনি প্রক্রিয়ার মধ্যে বহাল রাখতে তারা ব্যর্থ হয়েছে, যে কারণে আপনার ওই কি মঞ্চ, গণজাগরণ মঞ্চ থেকেও কিন্তু দাবি উঠেছে। সে দাবিগুলি কিন্তু মূলত দেখা যাচ্ছে যে আইসিটির প্রতি এক ধরনের অনাস্থা, মানি না ফাঁসি চাই, বরঞ্চ আইসিটির প্রতি অনাস্থা। তার মানে আইসিটির গঠন প্রক্রিয়া সম্পর্কে প্রশ্ন রয়ে গেছে। যাই হোক, আমি সেই বিতর্কে যাব না। আমার এক্ষেত্রে আমার জামাত সম্পর্কে আমার বক্তব্যটি হচ্ছে এই যে বাংলাদেশের প্রচলিত গণতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী সবাই রাজনীতি করতে পারবে, সবাইকে রাজনীতি করতে আমাদের দেওয়া উচিত। সংবিধানের মধ্যে যা যা ব্যবস্থা করা আছে সেই মৌলিক অধিকার অনুযায়ী যে যার মতো করে রাজনীতি সংগঠন করবে। আর আন্তর্জাতিক অপরাধ আইনের অপরাধ এবং সেই অপরাধের শাস্তির আওতায় যারা যারা পড়বে, এটাকে যদি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায় এবং তাকে যদি আইনের প্রক্রিয়ার উপরে বহাল রাখা যায়, তখনই কিন্তু কোনো ছোটখাটো মন্ত্রীর বক্তৃতার উপরে এগুলো নির্ভর করবে না, তখন কিন্তু পুরোটাই আইনি প্রক্রিয়ার উপরে নির্ভর করা যাবে। আরাফাত, একেবারে শেষ মুহূর্তে ছোট করে বলি, এই যে স্বপন ভাই যেটা বিজেপি এবং কংগ্রেসের যে বিষয়টি বলেছেন, মজার ব্যাপার হচ্ছে তারাও কিন্তু প্রচন্ডভাবে একজন আরেকজনের প্রতিপক্ষ। আমি ইন্ডিয়ান চ্যানেলগুলি দেখি, অবশ্যই, তারপরে পাকিস্তান চ্যানেলগুলি দেখি, কি যে তাদের মধ্যে প্রতিপক্ষের যে ব্যাপারগুলি ঘটে। একটা জিনিস আমি কিন্তু সেখানে ওই পার্থক্যটা আছে যেটি তারা হয়তো অনেক বিষয়ে একসঙ্গে বসেন কথা বলেন, যেটি বাংলাদেশে না, বাংলাদেশে একসাথে বসে কথা অনেক ক্ষেত্রে, যেমন সংসদের স্ট্যান্ডিং কমিটিগুলোতে একসাথে বসে কথা বলে। তবে ভারতের ডেমোক্রেসি একটু ম্যাচিউর, তো যে কারণে অতটুকু পার্থক্য থেকে গেছে। তবে তারা যে একজন আরেকজনকে যেভাবে অ্যাটাক করে, এবং আমি তো দেখি, আমি পাকিস্তানি জিও টেলিভিশন, এনডিটিভি এগুলো সব একটু দেখার চেষ্টা করি এবং ভেরি ইন্টারেস্টিংলি আমি অনেক সিমিলারিটি খুঁজে পাই। মজার ব্যাপারটা কি, যেখানে আমি 100% একমত হচ্ছি স্বপন ভাইয়ের সাথে, উনি বললেন সব সমস্যার মূলে মানে সমাধানের মূলে হচ্ছে জনগণ, এটাই কিন্তু শেষ কথা। এখন দেখেন, যদি আপনার 75-এর 15 আগস্ট যারা ঘটায় দিল, বিচারকে বাধাগ্রস্ত করলো, বা 21 আগস্ট যারা ঘটালো, তাদেরকে কি প্রতিপক্ষ চিন্তা করে শেষ করতে হবে? এক পক্ষ থেকে যদি আবার গ্রেনেড ছুড়ে মার হয়, সেটা কিন্তু জনগণকে ইগনোর করা। জনগণকে আপনি যখন সাথে নিচ্ছেন, তখন আপনি কি করছেন? আপনি তখন জনগণকে অ্যাওয়্যার করছেন, সচেতন করছেন, প্রতিপক্ষের দোষ ত্রুটিগুলি তুলে ধরছেন। আপনি এখানে কিন্তু জনগণকে সম্পৃক্ততা করেন, সেই জন্যই নিজে আবার জঙ্গি হয়ে ওঠা হচ্ছে না। মানে আমি সেই জায়গায় বলছি, আমাকে হয় সেজন্য আইনের উপরে নির্ভর করতে হবে একটা, অ্যাবসলিউটলি, আরেকটি হচ্ছে নির্বাচনের উপরে নির্ভর। এখানে আমি ছোট্ট করে একটু বলি, আইন নিয়ে যে বিষয়টি স্বপন ভাই, এখানে আপনি দেখেন খুব একবার সচেতনভাবে জামাত এবং টু সার্টেন এক্সটেন্ট বিএনপি থেকেও এই আইসিটিকে মেলাইন করার জন্য, ডিসক্রেডিট করার জন্য লবিস্ট নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রচারণা করা হচ্ছে। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের সরকারগুলো কিন্তু আবার কনফিডেন্স ব্যক্ত করেছে আইসিটির উপরে। এখানে সুনির্দিষ্টভাবে বলা এখনো যায়নি যে তাদের কোথায় আপনার আইনি প্রক্রিয়ায় অস্বচ্ছতা বা ব্যাপার। গণজাগরণ মঞ্চ সবচেয়ে বেশি অনাস্থা ব্যক্ত করেছে। গণজাগরণ মঞ্চ কিন্তু কখনো অনাস্থা ব্যক্ত করেনি, তারা অফিসিয়ালি বলেছে আইসিটির উপরে আমাদের কোনো অনাস্থা নেই। তারা বলেছে আইসিটির রায় মানি না, না, তারা বলছে আমরা ভিকটিম হিসেবে, বাদী পক্ষ হিসেবে আমাদের দাবি এবং আকাঙ্ক্ষার জায়গাটি জানাচ্ছি সবাই। অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মত সম্পর্কে আপনারা লিখতে পারেন, লিখবা ঠিকানা পরিচালক তৃতীয়মত চ্যানেল IGP বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই ঠিকানায় আপনি @তৃতীয়মাত্রা.com 16258 নম্বরে SMS করতে পারেন। যে কোনো সেলফোন থেকে SMS করবার সময় টিএম লিখে স্পেস দিয়ে আপনার মতামত রাখবেন। আর ইন্টারনেটে তৃতীয়মাত্রার সঙ্গে যুক্ত থাকতে তৃতীয়মাত্রা সম্পর্কে জানতে এবং মতামত রাখতে ব্রাউজ করতে পারেন তৃতীয়মাত্রা.com, facebook.com/তৃতীয়মাত্রা, twitter.com/তৃতীয়ম এবং youtube.com/তৃতীয়মাত্রা। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার এই পর্বটি আপনার মোবাইল ফোন থেকেও শুনতে পারবেন 16258 ডায়াল করে, অর্থাৎ তৃতীয় মাত্রার সর্বশেষ পর্বটি এবং পুরোনো পর্বগুলো শুনবার জন্য আপনার সেলফোন থেকে ডায়াল করতে পারেন 16258 নাম্বারে। মিস্টার জহিরুদ্দিন স্বপন এবং মিস্টার মোহাম্মদ আরাফাত, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, সজীব ওয়াজেদ জয়কে রাজনীতিতে স্বাগত, অভিনন্দন। এবং রাজনীতি করলে তাকে নিয়ে বিতর্ক হবে, এটিও স্বাভাবিক। বিতর্ক যৌক্তিক কি অযৌক্তিক সেটি বিচার করবেন জনগণ। তবে তার কাছে প্রত্যাশা থাকবে তিনি যেন দেশ এবং জনগণের কল্যাণে নিজেকে নিবেদিত করেন, নিয়োজিত করেন। জামাতের নিবন্ধন বাতিল করেছে উচ্চ আদালত।
নির্বাচন কমিশনের যে নিবন্ধন, এটি হয়তো জামাত নিষিদ্ধের যে দাবি, সেই পথে এক ধাপ এগোনো, এবং এটি যে এই ক্ষেত্রে যে সরকারের ইচ্ছেটাও আছে সেটিও কম বেশি, অন্তত সরকারের মন্ত্রীবর্গের কথায় সেটি প্রকাশিত। এবং এই কারণে জামাত আগামী 12-13 তারিখে হরতাল ডেকেছে, এবং হরতালে কী হয় সেটিও আমাদের কম বেশি জানা। কাজেই সরকারের ইচ্ছে আছে, আদালতের নির্দেশ আছে, সব কিছুর পরে বা আদালতের রায় আছে, এর ভোগান্তিটা যেন জনগণকে খুব একটা বেশি পোহাতে না হয় এই বিষয়ে সরকারকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। এবং যে কোনো ধরনের বিতর্ক বা সমস্যা সমাধানের জন্য আমার দুই অতিথি একমত যে আইনের উপরে শ্রদ্ধাশীল হতে হবে এবং জনগণের উপরে নির্ভর করতে হবে। দর্শক, আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।